ছাত্র বন্ধুরা, আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি। মানুষের খাদ্য নিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। এর আগে আমি খাদ্য বিষয়ে বেশ কিছু আইডিয়া তোমাদের দিয়েছি এবং খাদ্যের যে প্রধান তিনটে ভাগ, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, এগুলো আমি তোমাদের পড়িয়েছি। আজকে তোমাদের তৃতীয় পাঠ, যে অংশগুলো তোমাদের আজকে আমি আলোচনা করব সেগুলো দেখো বোর্ডে আমি লিখে নিয়েছি। তোমরা চটপট নিজেদের খাতাতে লিখে নাও। লিপিড জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থ জাতীয় খাদ্য, অন্য কথায় আমরা সংক্ষেপে ফ্যাট জাতীয় খাদ্য বলতে পারি। ফ্যাট, সংক্ষেপে ফ্যাট জাতীয় খাদ্য বলতে পারি। ফ্যাট, লিপিড জাতীয় খাদ্য কাকে বলে বিষয়টা একটু তোমাদের জানতে হবে, আমি পড়াবো। লিপিডের উৎস, অর্থাৎ কোন কোন খাদ্যে লিপিড থাকে, লিপিড জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে, আর লিপিড যদি একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়, যা আমাদের দরকার, তার থেকে যদি আমরা বেশি পরিমাণে লিপিড জাতীয় খাবার খাই তাহলে কি কি সমস্যা আমাদের দেখা দিতে পারে। প্রথমেই চলে আসি যে লিপিড কাকে বলে। লিপিড মানে হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবেই, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকবে না। যে জৈব যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকবেই, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকবে না, না বলেছে কিন্তু, মাইন্ডেড, সেই জৈব যৌগকে আমরা লিপিড বলে থাকি। বাংলায় বলা হয় স্নেহ পদার্থ। প্রকৃত অর্থে লিপিড এবং ফ্যাটের মধ্যে কিন্তু কিছুটা তফাৎ আছে। লিপিডের সঙ্গে মানে সব ফ্যাট লিপিডের অন্তর্গত, কিন্তু সব লিপিড ফ্যাট নাও হতে পারে, এটা একটু মাথায় রাখবে। সব ফ্যাট লিপিডের অন্তর্গত, কিন্তু সব লিপিড ফ্যাট না। একটু উঁচু ক্লাসে উঠলে, বিশেষ করে 9-এ গেলে অথবা ক্লাস 11-এ গেলে এগুলো তোমরা একটু বিস্তারিত ভাবে জানতে পারবে। যেহেতু তোমরা 7-এ পড়ো, এখানে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করা হবে 7-এর লেভেলেই আলোচনা করা হয়, তার সঙ্গে একটু কিছুটা বাড়তি কথাবার্তাগুলো আমি বলে থাকি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে আশা করি লিপিড কাকে বলে সেটা তোমরা জানতে পেরেছ। এইবার চলে আসি লিপিডের উৎস কি। এই যে উৎস লিপিডের উৎস কি? লিপিডের উৎস দু রকমের হতে পারে, উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ হতে পারে আর হচ্ছে প্রাণীজ হতে পারে। উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস, এটা একটু মাথায় রাখবে। দেখো, উদ্ভিজ্জ উৎস মানে কি? যে কোনো তেল জাতীয় খাবার, সে বাদাম তেল হোক, সর্ষের তেল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক, এগুলো সবই, নারকেল তেল হোক অথবা পাম অয়েল হোক, এগুলো সব উদ্ভিজ্জ উৎস। এই যে তৈলবীজ তোমরা নাম শুনেছ ভূগোলে, তৈল বীজের মধ্যে তেল থাকে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লিপিড। তেল এক ধরনের লিপিড, চর্বি আর এক ধরনের লিপিড। তা এই যে উদ্ভিজ্জ উৎস, যে নারকেলের যে আমরা শ্বাসযুক্ত অংশ খাই, ওই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি নারকেল তেল তৈরি হয়। ওই নারকেলের মধ্যেও কিন্তু বেশ ভালো পরিমাণে লিপিড থাকে। যে বাদাম, তোমরা যদি বাদাম ভিজিয়ে সেই ভেজানো বাদাম খাও তাহলে তোমাদের অনেকটা লিপিডের চাহিদা মিটে যাবে। বাদামেও কিন্তু লিপিড থাকে বেশ ভালো পরিমাণে, আর সর্ষেতে তো অবশ্যই থাকে।
তাই উদ্ভিজ্জ উৎস মানে তৈলবীজের নামগুলো বেশিরভাগ ধরবে। এছাড়াও দেখবে বনস্পতি, আমাদের চলতি কথায় ডালডা বলে থাকি, তাই তো, ডালডা বলে থাকি চলতি ভাষায়, বাজারে ডালডা নামে পরিচিত, অ্যাকচুয়ালি বনস্পতি। এই বনস্পতি কিন্তু উদ্ভিজ্জ তেল থেকে এক বিশেষ পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়। এর মধ্যে কিছুটা ভিটামিন মিশিয়ে দেওয়া হয়, এটা পরীক্ষাগারে তৈরি করা হয় ডালডাটা, এটা কৃত্রিম পদ্ধতির সাহায্য নিয়ে। তো প্রাণীর মধ্যে চলে আসি, প্রাণীদের মধ্যে ঘি, বাটার বা মাখন, আর এই যে চর্বিতে প্রচুর পরিমাণে লিপিড থাকে। চর্বিটা তো সবই তো লিপিড, যে পাঠার চর্বি বলো বা অন্য কোনো মাংসের চর্বি বলো, এটা লিপিড। তা উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস এছাড়াও কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছুটা লিপিড থাকে। বিভিন্ন রকমের ফল মূলের মধ্যেও লিপিড কিছু না কিছু পরিমাণে থাকে। কোনো কোনো খাদ্যের মধ্যে লিপিডের পার্সেন্টেজ খুব বেশি, কোনো কোনো খাদ্যের মধ্যে লিপিডের পার্সেন্টেজটা কম। যদি তোমরা সবুজ শাকসবজি খাও তাহলে সেখানে একটু লিপিড থাকবে। আবার যদি তোমরা ছোলা অথবা মটর বা মুসুর ডাল বা মুগ ডাল খাও, সেখানেও সামান্য পরিমাণে লিপিড থাকবে। সব থেকে বেশি পাওয়া যাবে তৈলবীজের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে আশা করি লিপিডের কি উৎস, অর্থাৎ লিপিড জাতীয় যৌগগুলো আমরা কোন কোন খাবারের মধ্যে পাবো সেই বিষয়ে আমি তোমাদের একটু আইডিয়া দিতে পেরেছি। এইবার চলে যাই লিপিডের কাজ। আমাদের দেহে লিপিড কি কি কাজ করে থাকে দেখো। আমি এর আগে কার্বোহাইড্রেট পড়াতে গিয়ে বলেছিলাম যে কার্বোহাইড্রেটকে অন্যভাবে আমরা বলি ফুয়েল ফুড বা জ্বালানি খাদ্য। এই লিপিড জাতীয় খাদ্যের তাপন মূল্য হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। 9.3 কিলো ক্যালোরি, এটা হচ্ছে তাপন মূল্য। 9.3 কিলো ক্যালোরি। 1 গ্রাম খাদ্যবস্তু দেহকোষের মধ্যে জারিত হলে তার থেকে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকেই বলা হবে ওই খাদ্যের তাপন মূল্য। 1 গ্রাম লিপিডকে দেহকোষের মধ্যে জারিত হলে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি তৈরি হবে। সুতরাং আমরা বলতে পারি লিপিডের ক্যালোরি ভ্যালু বা তাপন মূল্য হলো 9.3। শর্করাতে কি বলেছিলাম? 4.1। প্রোটিনে কি বলেছিলাম? 4.1 অথবা 4.2 তোমরা লিখতে পারো। এই লিপিড জাতীয় খাদ্যগুলো আমাদের দেহে শক্তি দিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এটাকে জ্বালানি খাদ্য বলা হয়, কার্বোহাইড্রেটের মতো। আমরা খাদ্য তালিকাতে মোটামুটি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে 80 গ্রাম থেকে 100 গ্রাম মতো লিপিড আমাদের খাদ্য তালিকাতে থাকা উচিত। আমরা কিন্তু অনেকটাই খাই এই পরিমাণ লিপিড বিভিন্ন খাবারের মাধ্যমে। যে গাদা গুছিয়ে শুধু বাটার খেয়ে নিলাম 100 গ্রাম, সেভাবে নয়। তাই এই যে লিপিড থেকে প্রায় 930 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। আমাদের মোটামুটি আনুমানিক 100 গ্রাম মতো লিপিড আমরা প্রতিদিন খেয়ে থাকি। যারা পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান, তারা বলছে যে 100 গ্রাম মতো লিপিড আমাদের প্রতিদিন খাওয়া উচিত, বিশেষ করে 80 থেকে 100 গ্রাম। তাহলে 100 আর তাপন মূল্য কত? 9.3। তাহলে তো 930 কিলো ক্যালোরি হয়ে গেল।
930 কিলো ক্যালোরি হয়ে গেল, 930 কিলো ক্যালোরি হয়ে গেল, 930 কিলো ক্যালোরি হয়ে গেল। তাহলে লিপিডের থেকে আমরা 100 গ্রাম যদি লিপিড খাই তার থেকে 930 কিলো ক্যালোরি শক্তি পাবো। 930, আমি দশমিক শূন্যটা মুছে দিলাম। এই জন্য লিপিড আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দিতে সাহায্য করে। দেখবে যারা মোটা মানুষ তাদের শীতকালে ঠান্ডা একটু কম লাগে, যারা গরম মানুষ মোটা মানুষ তাদের গরমের দিনে দেখবে বেশি গরম অনুভূত হয়। তার কারণ হচ্ছে লিপিড আমাদের দেহের তাপশক্তি উৎপাদনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাছাড়া লিপিড আমাদের দেহে তাপ সংরক্ষণে সহায়তা করে। লিপিড আমাদের দেহে ভবিষ্যতে মেদ রূপে জমা থাকে। লিপিড থেকে আমাদের দেহে স্টেরয়েড জাতীয় হরমোনগুলো তৈরি হয়। শুক্রাশয়ের যে হরমোন টেস্টোস্টেরন, ডিম্বাশয়ের মধ্যে যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই যে হরমোনগুলো এগুলোও কিন্তু আমাদের দেহে লিপিড জাতীয় যৌগ থেকে বেশি পরিমাণে তৈরি হয়। তাছাড়াও লিপিড আমাদের চামড়ার নিচে মেদরূপে জমা থেকে আমাদের দেহকে নমনীয়তা প্রদান করে বা কোমলতা প্রদান করে। এছাড়াও দেহকে আমাদের যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা করে। যারা একটু নাদুস নুদুস তাদের দেহে চর্বির পরিমাণটা বেশি, এদেরকে মারলে খুব একটা বেশি লাগে না। প্রথমে হাড়, তারপরে মাংস, তারপরে চর্বির পুরো স্তর, তারপরে আমাদের চামড়া। কিন্তু রোগা পেটকা তাদের শরীরে মেদ নেই, তাদের কিন্তু একটু লাঠি দিয়ে মারলে একটু বেশি লাগে। এটা আমাদের দেহকে যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা করে। লিপিড জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব বা আমাদের লিপিড দেহে কি কি কাজ করে সেগুলো তোমাদের জানতে হবে। এই লিপিড জাতীয় খাদ্যের মধ্যে 3টে ভাগ আছে। এই ভাগগুলো তোমাদের নিচু ক্লাসের বইতে খুব একটা থাকে না, আমি একটু উল্লেখ করে যাচ্ছি, পারলে একটু মনে রাখবে। সরল লিপিড, সরল লিপিড মানে যে লিপিডের মধ্যে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থাকবে এবং ফ্যাটি অ্যাসিডের সঙ্গে হয় গ্লিসারল থাকবে না হলে অ্যালকোহল থাকবে। যে লিপিডের মধ্যে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থাকবে এবং সেই ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারল অথবা অ্যালকোহল থাকবে তাহলে সরল লিপিড বলা হবে। সরল লিপিডের খুব ভালো উদাহরণ হচ্ছে মৌমাছির মোম, অথবা আমরা যে তেলগুলো খাই, নারকেল তেল, বাদাম তেল, সরষের তেল, এটা কিন্তু সরল লিপিডের উদাহরণ। আমরা যে ঘি খাই, বাটার খাই, চর্বি খাই, এগুলো কিন্তু সরল লিপিডের উদাহরণ। সরল লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড অবশ্যই থাকবে, তার সঙ্গে গ্লিসারল অথবা অ্যালকোহল যৌগ থাকবে। আর যৌগিক লিপিড কি? দ্বিতীয় ভাগ যৌগিক লিপিড, যে লিপিডের মধ্যে মানে সরল লিপিড সহ অন্য অলিপিড জাতীয় কোনো বস্তু থাকবে তাকে যৌগিক লিপিড বলা হবে। যৌগিক লিপিড, সরল লিপিড এবং 2 নম্বর যৌগিক লিপিড। যেমন ফসফোলিপিড, এখানে সরল লিপিডের সঙ্গে ফসফরাস যুক্ত কোনো যৌগ থাকবে। সালফোলিপিড, সরল লিপিডের সঙ্গে সালফার ঘটিত কোনো যৌগ থাকবে। এছাড়াও গ্লাইকোলিপিড, সরল লিপিডের সঙ্গে শর্করা জাতীয় যৌগ থাকবে। এই সরল লিপিড যৌগিক লিপিড। 3 নম্বর হচ্ছে লব্ধ লিপিড। লব্ধ লিপিড কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতিতে পাওয়া যায় না। সরল কিংবা যৌগিক লিপিড থেকে আমাদের পরিপাক নালীতে পাচনের ফলে তৈরি হয়। যেমন একটু আগে বললাম ফ্যাটি অ্যাসিড, আবার স্টেরল বলে একটা যৌগ আছে, স্টেরল বলে একটা যৌগ। এই ফ্যাটি অ্যাসিড এবং স্টেরল এগুলো হচ্ছে লব্ধ লিপিডের উদাহরণ। লব্ধ লিপিডের উদাহরণ। লিপিডের কটা ভাগ এবং কি কি এগুলো মনে রাখলে আমার মনে হয় ভালোই। ক্লাস 9-এ গেলে তোমাদের অনেকটা এগিয়ে থাকবে
পারলে মনে রাখার চেষ্টা করো। ভিডিওটা শুনে খাতাতে লিখে নেবে লিপিড ক প্রকার ও কি কি। তার মধ্যে 3টে ভাগ। সরল লিপিড, তার উদাহরণটা একটু লিখে নেবে। যৌগিক লিপিড, তার উদাহরণটা লিখে নেবে। লব্ধ লিপিড, তার উদাহরণটা লিখে নেবে। এগুলো একটু জানার দরকার আছে, আমি বলবো জানো, কোনো অসুবিধা নেই। দেখো, একটু বেশি জানলে কোনো ক্ষতি নেই। এরপরে চলে যায়, এই যে লিপিড জাতীয় খাদ্য যদি বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে। দেখো, এখানে আমি একটা প্রশ্ন করে রেখে দিয়েছি, বেশি পরিমাণে লিপিড খেলে কি হয়? ফ্যাটি হবে, মেদবহুলতা হবে, ওবেসিটি হবে, মেদের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যাবে। ফলে দেহ যদি আমাদের মেদবহুল হয়ে যায়, আমরা অকম্মর ঢেকি হয়ে যাব। দেখবে যারা খুব ফ্যাটি, তারা একটু অলস টাইপের হয়, কুড়ে টাইপের হয়। মেদবহুলতা, মেদের পরিমাণ দেহে বেড়ে যাবে, ওবেসিটি হবে তাদের, এবং তারা কিন্তু একটু কর্মবিমুখ হয়ে যাবে, অকর্মণ্য হয়ে যাবে। এছাড়াও আমাদের ফ্যাট জাতীয় খাবার যদি একটু বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে পরিপাক নালীর মধ্যে খাদ্য হজমে গোলমাল দেখা দেয়। তোমরা দেখবে বিয়ে বাড়িতে গিয়ে তোমরা যদি একটুখানি ফিশ ফ্রাই খেলে, অথবা যদি রাধাবল্লভী বা কচুরি খেলে, তার সঙ্গে তোমরা যদি একটু মটন খেলে, রিচ খাবারগুলো খেলে, বিরিয়ানি খেলে, দেখবে ওই দিন রাতে তোমাদের বেশ একটু অস্বস্তি বোধ হয়। অনেক সময় অ্যান্টাসিড খেতে হয় বা হজম হবে এমন ওষুধপত্র খেতে হয়। কারণ ওই যে বেশি পরিমাণে গুরুপাক খাবার খাওয়া হয়ে গেছে, যার মধ্যে প্রচুর পরিমাণে তেল বা ফ্যাট জাতীয় পদার্থ ছিল। ফলে পরিপাক নালীতে সমস্যা দেখা যায়। যারা ভাজাভুজি খায় দেখবে তাদের পরিপাকের গোলযোগ দেখা দেয়, পরিপাকের গোলযোগ দেখা দেয়। এছাড়াও লিপিড জাতীয় খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে ক্যালসিয়াম যে খনিজ মৌলটা রয়েছে সেটা আমাদের দেহে শোষণের হার কমে যায়। লিপিড বেশি পরিমাণে যদি খাওয়া যায় তাহলে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি হয়। লিপিড জাতীয় খাদ্য কিন্তু বলছে যে মোটামুটি ম্যাক্সিমাম 100 গ্রাম, 400 গ্রাম কার্বোহাইড্রেট, 350 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার ওজন মোটামুটি 70 কেজি, উচ্চতা হচ্ছে 5 ফুট থেকে 5.5 ফুটের মধ্যে, তার 100 গ্রাম 350 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া উচিত, 80 গ্রাম থেকে 100 গ্রাম প্রোটিন খাওয়া উচিত, আবার 80 থেকে 100 গ্রাম মতো লিপিড জাতীয় খাবার খাওয়া উচিত। আমরা কিন্তু অনেকটা এই টাইপের খাবার খাই, আমরা অতটা হিসাব করি না। যারা একটু সচ্ছল, সব রকমের খাবার খেতে পছন্দ করে, তারা কিন্তু এই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যের মাধ্যমে এটা পেয়ে থাকে। তা লিপিড জাতীয় খাদ্য বিষয়ে যে অংশগুলো তোমাদের পড়তে হয় সেই অংশগুলো তোমাদের আমি আলোচনা করলাম। এই অংশগুলো তোমরা ভিডিও থেকে ভালো করে শুনবে, শুনে খাতাতে লিখে নেবে এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দিন আমি তোমাদের ভিটামিন পড়াবো, খাদ্যের প্রাণ বা ভিটামিন, তারপরে মিনারেলস পড়াবো, তারপরে জল অংশটা নিয়ে আলাপ আলোচনা করব, সবশেষে খাদ্যতন্ত্র নিয়ে আলোচনা করব। তা যে সমস্ত ক্লাসগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এগুলো তোমরা খুব ভালো করে দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটা সমস্যা মিটে যাবে। তা যা হোক, অনেক গল্পগুজব হলো, পঠন পাঠন হলো, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো।